Hello and welcome friends. In this video I am going to discuss a few more MCQ from modern history. My dear friends, এই ভিডিওটাতে আমি আরো কিছু মডার্ন হিস্ট্রি থেকে MCQ কোশ্চেন ডিসকাস করতে যাচ্ছি যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট হবে। তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার প্লেলিস্টে যেতে। সেখানে আমি ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি চ্যাপ্টার ওয়াইজ শুরু করেছি, তোমরা সেগুলো দেখতে পারো। এছাড়াও আমি আরো কিছু ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা সেগুলোও দেখতে পারো। Those who are new at my channel, I request you to visit my playlist where I have created many more videos on different topics. Especially, I have started video series on Indian polity from Lakshmikant and Indian economic development from class 11 NCERT. So, kindly visit and watch them. Also, friends, I am planning to prepare a comprehensive course for the preparation of UPSC Civil Service or WBCS, and I will provide you all the videos, lectures, PDFs completely free. So if you find it useful, please share it, like it, and especially share it with your friends so that they can get benefited with this. বন্ধুরা, বেসিক্যালি আমি ইউপিএসসি সিভিল সার্ভিস এবং ডাব্লিউবিসিএস এর জন্য আমার পার্সোনাল ক্যাপাসিটিতে আমি আরও অনেক ভিডিও দেবো যাতে করে তোমরা একটা কম্প্রিহেনসিভ স্টাডি পাও এই দুটো এক্সামের প্রিপারেশনের জন্য। এবং আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু কোনো প্রফেশনাল ওয়েতে তৈরি করি না, কারণ আমি যেহেতু নিজেও একজন ইউপিএসসি অ্যাসপিরেন্ট, তো আমি জাস্ট ফ্রিলি তোমাদেরকে আমার স্টাডি মেটেরিয়াল শেয়ার করতে চাই, সেই সঙ্গে সঙ্গে আমার যা এক্সপিরিয়েন্স, আমাদের প্রিপারেশন সেটা শেয়ার করতে চাই। সো তোমরা যদি এই ভিডিও থেকে, এই চ্যানেল থেকে বেনিফিটেড হও, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে এটা শেয়ার করো। কারণ কি, যেহেতু আমি কমপ্লিটলি ফ্রিতে তোমাদেরকে সব কিছু প্রোভাইড করতে চাইবো, তো আমি চাই আরো বেশি করে মানুষজন যাতে এটা থেকে বেনিফিটেড হতে পারে। তো তোমাদেরকে এটা করার জন্য আমি রিকোয়েস্ট করব। নাও লেটস টু স্টার্ট টুডেজ সেশন। তোমরা জানো এর আগে পর্যন্ত আমি মডার্ন হিস্ট্রির উপরে 130টা এমসিকিউ কভার করেছি, এবং সেই 130টা কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য ম্যাক্সিমাম টাফ এবং মডারেট, ইউপিএসসি এর জন্য ইজি এবং মডারেট। যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের প্রথম কোশ্চেন 131 অফ দ্য সিরিজ, হুইচ ফরেন পাওয়ার ইন্ট্রোডিউসড টোবাকো ইন ইন্ডিয়া? কোন বৈদেশিক শক্তি ভারতবর্ষতে প্রথম টোবাকো আমদানি করেছিল? টোবাকো মানে তোমরা জানো তামাক। ফ্রেঞ্চ, ডাচ, স্প্যানিশ, পর্তুগিজ। এবং এই ফ্রেঞ্চ পাওয়ারের সঙ্গে সঙ্গে তোমাদের এটাও জেনে রাখা উচিত যে সেই সময় ইন্ডিয়ার এম্পায়ার কে ছিল। বেসিক্যালি your answer is D. Portuguese for the first time introduced tobacco in India, and at that time Akbar was Mughal emperor, and later on Jahangir banned tobacco in India. আকবর টাইমে পর্তুগিজ টোবাকো আমদানি করেছিল ইন্ডিয়াতে, এবং পরবর্তীকালে জাহাঙ্গীর যখন সম্রাট ছিলেন তখন উনি টোবাকোকে ব্যান করেছিলেন। এই দুটো পয়েন্টস তোমরা নোট করে নেবে, আকবর এবং জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন 132, আইন-ই আকবরী ওয়াজ রিটেন বাই। আইন-ই আকবরী কে লিখেছিলেন? আমির খুসরু, বদৌনি, আকবর, আবুল ফজল। খুব প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল কোশ্চেন, আশা করি তোমরা সবাই এটা আনসার করতে পারবে। এটা হচ্ছে আবুল ফজল। আবুল ফজল উনি আকবর নামা লিখেছিলেন, এবং আইনি আকবরী, আকবর নামা ওয়াজ বেসিক্যালি ডিভাইডেড ইন 3 পার্টস। আইনি আকবরী ওয়াজ ওয়ান অফ দেম। আইনি আকবরীতে কি ডিসকাশন করা ছিল? আকবরের শাসনকাল, তার অ্যাডমিনিস্ট্রেশন,
এইগুলো ডিসকাশন করা হয়েছিল আইন বডিতে। নেক্সট কোশ্চেন 133, where did the Lingayat movement originate in the modern region of, ভারতবর্ষের কোন জায়গায় লিঙ্গায়েত মুভমেন্ট শুরু হয়েছিল? এখানে এখনকার টাইমে নাম দেওয়া আছে তামিলনাড়ু, কর্ণাটকা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। এটা খুব সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এবং তোমরা হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টস এটা পারবে। আনসার ইজ কর্ণাটকা। লিঙ্গায়েত হিন্দু ধর্মের মধ্যে একটা আলাদা সেকশন তৈরি হয়েছিল, আলাদা সেক্ট তৈরি হয়েছিল, যাদেরকে বলা হতো লিঙ্গায়েত, বিরাশৈবজম। তারা ভগবান শিবের প্রতি বিশ্বাসী ছিলেন এবং এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, এবং অবশ্যই তারা কাস্ট সিস্টেমকে বিশ্বাস করতেন না। বিরাশৈবজম আর লিঙ্গায়েত। রিসেন্টলি মানে 2018 সালে গভর্নমেন্ট অফ কর্ণাটকা লিঙ্গায়েত সেকশনের জন্য রিজার্ভেশনের দাবি করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে ডিনাই করে দেয়। কারণ কি, হিস্ট্রিক্যালি সেন্সাসের টাইম থেকে কিন্তু কখনোই লিঙ্গায়েতকে আলাদা রিলিজিয়াস কমিউনিটি হিসাবে কিন্তু তুলে ধরা হয়, তাদেরকে সবসময় হিন্দু ধর্মের একটা ভাগ হিসেবে তুলে ধরা হয়েছিল। নেক্সট কোশ্চেন 134, economically one of the results of the British rule in India in the 19th century was, 19th সেঞ্চুরিতে অর্থনৈতিকভাবে ব্রিটিশ ইন্ডিয়া মানে ব্রিটিশ শাসন ইন্ডিয়ার ক্ষেত্রে কি রেজাল্ট এনেছিল? মানে অর্থনৈতিকভাবে ব্রিটিশ ইন্ডিয়া কিরকম ছিল 19th সেঞ্চুরিতে? ফার্স্ট অপশন, ইনক্রিজ ইন এক্সপোর্ট অফ ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট। ভারতবর্ষের হস্তশিল্প যে ছিল তার রপ্তানি বেড়েছিল। কমার্শিয়ালাইজেশন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, ভারতীয় কৃষিকাজের কমার্শিয়ালাইজেশন হয়েছিল। কমার্শিয়ালাইজেশন মানে বাণিজ্যিকরণ হয়েছিল। এবার কমার্শিয়াল ক্রপস যেমন বলতে বোঝায় কটন, জুট, কফি, টি, মানে যে সমস্ত জিনিস চাষ করে তুমি ব্যবসা করতে পারবে, মানে আদার দেন ফুড ক্রপস, খাদ্যশস্য ছাড়া। অ্যাকচুয়ালি ব্রিটিশরা আসার আগে পর্যন্ত কিন্তু আমাদের দেশে কমার্শিয়াল ক্রপস সেইভাবে চাষ হতো না। যা কিছু চাষ হতো ফুড গ্রেনস, মানুষ চাষ করতো নিজের কনজামশনের জন্য, নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য, খাবারের জন্য। মানে চাষবাস করে সেই ফসল বিক্রি করা হবে, সেখান থেকে টাকা ইনকাম হবে, এই কনসেপ্ট কিন্তু ছিল না। অপশন সি, র্যাপিড ইনক্রিজ ইন আরবান পপুলেশন, শহরে জনসংখ্যা অত্যাধিকভাবে বৃদ্ধি পেয়েছিল। গ্রোথ ইন দ্য নাম্বার অফ ইন্ডিয়ান ওন্ড ফ্যাক্টরিজ, ভারতীয় মালিকানাধীনের আন্ডারে এই ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হয়েছিল। লাস্ট অপশন, এটা বুঝতে পারছো খুব সহজ কোশ্চেন, কারণ একটা ছাড়া বাকিগুলো হতেই পারে না। কারণ কি, ব্রিটিশ পিরিয়ডের সময় আমাদের ইন্ডিয়ান এক্সপোর্ট বন্ধ হয়ে গেছিল, শুধুমাত্র অন্যান্য বিদেশিদের সঙ্গে আমাদের এক্সপোর্ট অলমোস্ট বন্ধ হয়ে গেছিল। শুধুমাত্র ব্রিটেনকে আমরা এক্সপোর্ট করতাম, সেটাও আমরা কি এক্সপোর্ট করতাম না, র মেটেরিয়াল, কাঁচামাল। ব্রিটেনের শিল্পের জন্য যে কাঁচামাল লাগতো আমরা সেটাকে এক্সপোর্ট করতাম। অন্যদের সঙ্গে বিজনেস আর অন্যান্য দেশের সঙ্গে অলমোস্ট বন্ধ হয়ে গেছিল, এবং ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট, হস্তশিল্প শিল্পীরা আস্তে আস্তে পিছিয়ে পড়ে, কারণ ইন্ডিয়ান শিল্পের উন্নয়নের কোনো চেষ্টা ব্রিটিশ গভর্নমেন্ট করে। র্যাপিড ইনক্রিজ ইন আরবান পপুলেশন, এটা তো ইকোনমিক প্রসপেক্টই নয়, এটা প্রথমেই তুমি এমনিতেই বাদ দিয়ে দিতে পারো। আর লাস্ট ছিল যেটা গ্রোথ ইন দ্য নাম্বার অফ ইন্ডিয়ান ওন ফ্যাক্টরি। বেসিক্যালি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তো একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। যেটুকু ইন্ডাস্ট্রি টিকে ছিল, ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, এগুলো আরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, এগুলো কোনো গ্রোথ হয়নি, বৃদ্ধি হয়নি। তো এটাও কারেক্ট। So basically, correct answer is option B, commercialization of Indian agriculture. তোমরা নীল চাষের কথা শিখে থাকবে, জেনে থাকবে। তো ব্রিটিশরা আসার ফলে এগুলো করতে বাধ্য করেছিল চাষীদেরকে। নেক্সট 135, with reference to cabinet mission, which of the following is the correct? ক্যাবিনেট মিশন সম্বন্ধে নিম্নলিখিত সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কারেক্ট? It recommended a federal government. ফেডারেল গভর্নমেন্ট মানে আমাদের গভর্নমেন্টের যে স্ট্রাকচার, ইউনিয়ন, প্রভিন্স,
মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, তার আন্ডারে স্টেট গভর্নমেন্ট থাকবে, এরকম গভর্নমেন্ট বলে ফেডারেল গভর্নমেন্ট। নাম্বার 2, it provided more Indians in the Imperial Legislative Council. ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে আরো ইন্ডিয়ান পার্টিসিপেশন বাড়বে, ভারতীয়দের পার্টিসিপেশন বাড়বে, এটা বলেছে। ইট enlarged the power of the Indian courts through ক্যাবিনেট মিশন প্ল্যান, ভারতীয় কোর্টের ক্ষমতাকে বৃদ্ধি করা হয়েছিল। তো তোমরা সিম্পলি বুঝতে পারছো এরকম কিছু না, যদি ক্যাবিনেট মিশন প্ল্যান জেনে থাকো তাহলে তোমরা সিম্পলি এই দুটো অপশনকে রিজেক্ট করে দিতে পারবে। and basically answer is it recommended a federal government. Next, 136, with reference to Rowlatt Satyagraha, which of the following statement is correct? রাওলাট সত্যাগ্রহ সম্বন্ধে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা বা কোনগুলি কারেক্ট? The Rowlatt Act was based on the recommendation of the Sedition Committee. রাওলাট অ্যাক্ট তৈরি হয়েছিল সেডিশন কমিটি রিপোর্টের উপর বেস করে। অ্যাকচুয়ালি দেখো যে কমিটিটা তৈরি হয়েছিল তার হেড কিন্তু ছিল রাওলাট, এবং যেহেতু এরা সেডিশাস ম্যাটার নিয়ে একটা তৈরি করেছিল বা রেকমেন্ডেশন সেডিশন কমিটি বলা হয়। সেডিশন কথাটার মানে কি না, দেশ বিরোধী কোনো কাজ করা। এবার ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে যখন আমরা ছিলাম তখন ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে আমরা যা কিছু করতাম সেটাকে দেশ বিরোধী করা হতো। যদি আমরা ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে আমরা জার্নালে লিখতাম, নিউজ পেপারে লিখতাম, ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে কোনো ডেমনস্ট্রেশন দিতাম, সেটা সেডিশন করা হয়েছিল। এবং তোমরা রাওলাট অ্যাক্ট সম্বন্ধে জানো যে যারা এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকবে তাদেরকে উইদাউট এনি ট্রায়াল ডিটেইন করা যাবে, মানে কোনো বিচার ব্যবস্থা হবে না, তাকে জাস্ট ব্রিটিশ গভর্নমেন্ট জেল হেফাজত করে দিতে পারবে। এটাই ছিল অ্যাকচুয়ালি রাওলাট অ্যাক্ট। সেকেন্ড পয়েন্ট কি ছিল? ইন রাওলাট সত্যাগ্রহ গান্ধীজি ট্রাইড টু ইউজ দ্য হোম রুল লিগ। রাওলাট সত্যাগ্রহের সময় গান্ধীজি হোম রুল লিগকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। নাম্বার 3, ডেমনস্ট্রেশনস এগেইনস্ট দ্য সাইমন কমিশন কোইন্সিডেড উইথ দ্য রাওলাট সত্যাগ্রহ। সাইমন কমিশনের এগেইনস্টে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল সেটা রাওলাট সত্যাগ্রহের সময় একই সঙ্গে হয়েছিল বা একই সময় হয়েছিল। তোমাকে চুজ করতে হবে এই তিনটের মধ্যে কোনটা কারেক্ট। অপশন দেখো দেয়া আছে, A1 অনলি মানে ফার্স্ট ওয়ান। দেখো এবার অপশনগুলো এক এক করে। রাওলাট অ্যাক্ট ওয়াজ বেসড অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য সেডিশন কমিটি, সেডিশন কমিটির উপর বেস করে হয়েছিল, বুঝতেই পারছো এটা কারেক্ট। ইন রাওলাট সত্যাগ্রহ গান্ধী ট্রাইড টু ইউজ দ্য হোম রুল লিগ, যদি জেনে থাকো তাহলে এটা করতে পারবে, না জানলে একটু টাফ, কিন্তু ফ্যাক্ট এটাই যে রাওলাট সত্যাগ্রহের সময় গান্ধীজি নেতৃত্ব দিয়েছিল এবং সেই আন্দোলনকে আরো ব্যাপক স্তরে নিয়ে যাওয়ার জন্য সেই টাইমে যে হোম রুল লিগ মুভমেন্ট তৈরি হয়েছিল অ্যানি বেসান্ত এবং ভিজি তিলকের নেতৃত্বে, মহাত্মা গান্ধী সেই হোম রুল লিগকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছিলেন, এটাও কারেক্ট। এবং তোমরা এটা জানো যে সাইমন কমিশন 1927 হয়েছিল এবং রাওলাট সত্যাগ্রহ হয়েছিল 1999 সরি 1919 1919 খ্রিস্টাব্দে। তো এটা হতে পারে না, তো 3 যদি তোমার ইনকারেক্ট, এটা হবে না, এটা হবে না, সো ইওর আনসার ইজ অপশন বি। নেক্সট 137, with reference to Congress Socialist Party choose correct statement. কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি সম্বন্ধে নিম্নলিখিতগুলির মধ্যে তোমাকে সঠিক স্টেটমেন্টটা সিলেক্ট করতে হবে। ফার্স্ট কি, ইটস অবজেক্ট ওয়াজ টু প্রেস ফর দ্য অ্যাডপশন অফ ক্যাপিটালিস্ট প্রিন্সিপাল বাই দ্য কংগ্রেস। এর উদ্দেশ্য ছিল যে ক্যাপিটালিস্ট প্রিন্সিপাল মানে ক্যাপিটালিস্ট অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি গ্রহণ করা। সেকেন্ড, the leaders of this party rejected the idea of গান্ধীজি। এই পার্টির নেতৃত্ব যারা ছিলেন তারা গান্ধীজির আইডিয়াকে রিজেক্ট করেছিলেন। they remained active in the workers and peasant movements। তারা শ্রমিক এবং কৃষকদের আন্দোলনে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। they were influenced by Marxism and Leninism। তারা মার্কসিজম এবং লেনিনিজম দ্বারা প্রভাবিত ছিল। দেখো
কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি যদি তুমি জেনে থাকো, বেসিক্যালি কংগ্রেসের মধ্যেই একটা সেকশন তৈরি হয়েছিল যারা ছিল একটু লেফটিস্ট, একটু বামপন্থী ঘেঁষা, তারাই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি করেছিল। এবং যেহেতু তারা লেফটিস্ট বামপন্থী ঘেঁষা ছিল, তোমরা বুঝতে পারছো দে আর ইনফ্লুয়েন্সড বাই মার্কসিজম লেনিনিজম, এটা হবেই। সো দিস ইজ কারেক্ট। এবং বামপন্থী ঘেঁষা ছিল, মার্কসিজম লেনিনিজমে তারা প্রভাবিত ছিল, তাহলে তিনও কারেক্ট হতে হবে, কারণ শ্রমিকদের নিয়ে কৃষকদের নিয়ে আন্দোলন তো মার্কসিজম লেনিনিজম বলা হয়, তো তিনও কারেক্ট। ফার্স্ট ওয়ান দেখো, ইটস অবজেক্ট ওয়াজ টু প্রেস ফর দ্য অ্যাডপশন অফ ক্যাপিটালিস্ট প্রিন্সিপাল। মানে মার্কসিজম লেনিনিজমে বিশ্বাস করে এবং তারা কি তাহলে ক্যাপিটালিস্ট প্রিন্সিপাল অ্যাডপ্ট করার কথা বলবে? কখনোই বলবে না, কারণ মার্কসিজম লেনিনিজম মানে সোশ্যালিজম, এবং ক্যাপিটালিজম হচ্ছে সোশ্যালিজমের জাস্ট উল্টো, রিভার্স। তো এটা তুমি ইনকারেক্ট করে দিতে পারছো। নাও এটা একটু ফ্যাকচুয়াল, যদি জেনে না থাকো তাহলে এটা জেনে নাও। দ্য লিডার্স অফ দিস পার্টি রিজেক্টেড দ্য আইডিয়া অফ গান্ধীজি। ইভেন তারা গান্ধীজির আইডিয়াকে ক্রিটিসাইজ করেছিল। So 2, 3 and 4 is your correct options. That means option B is correct. Next, the Government of India Act of 1919 clearly defined. Government of India Act 1999 নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বলেছিল? সেপারেশন অফ পাওয়ার বিটুইন দ্য জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেচার। জুডিশিয়ারি মানে বিচার ব্যবস্থা, লেজিসলেচার মানে যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে, ধরে নাও বিধানসভা, বা যারা আইন তৈরি করে, তাদের মধ্যে সেপারেশনের কথা বলেছিল। এরকম বলেছিল কি 1919-এ মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টে এরকম কিছু বলা হয়েছিল না। সো দিস ইজ ইনকারেক্ট। The jurisdiction of the central and provincial government. Yes, 1919 অ্যাক্টে কি সাবজেক্ট ডিফাইন্ড করে দেওয়া হয়েছিল সেন্ট্রালের জন্য এবং প্রভিন্সের জন্য। সো দিস ইজ কারেক্ট। দি পাওয়ার্স অফ দ্য সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড দ্য ভাইসরয়, এটা তো 1858-এই তৈরি করা হয়েছিল। সো 1919 এর সঙ্গে কোনো রিলেশন নেই। সো ইওর অপশন আনসার ইজ গোইং টু বি অপশন বি। নেক্সট ওয়ান 139. Which of the following organized a march on the Tanjore coast to break the salt law in April 1930? নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে তাঞ্জোর কোস্টে মার্চ করে গিয়েছিলেন টু ব্রেক সল্ট ল? তোমরা জানো গান্ধীজি শুরু করেছিলেন সল্ট সত্যাগ্রহ, সবরমতী আশ্রম থেকে জার্নি শুরু করেছিলেন। তো এরকম লবণ আইন কে ভেঙেছিলেন তাঞ্জোর কোস্ট মানে সাউথ ইন্ডিয়াতে? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ফার্স্ট ভিও চিদম্বরম পিল্লাই, অ্যানি বেসেন্ট, সি রাজা গোপালাচারী, কে কামরাজ। Answer is C. Raja Gopalachari. He was a follower of Gandhism. Next, the Gadar party, you must have heard about it, was a revolutionary association of Indians with headquarters at San Francisco. Nationalist organizations operating from Singapore, militant organizations with headquarters at Berlin, communist movement for India's freedom with headquarters at Tashkent. Actually, revolutionary association কিছু ইন্ডিয়ার বাইরেও তারা কিছু অ্যাসোসিয়েশন মুভমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল। তা গাদার ছিল এরকমই একটা অ্যাসোসিয়েশন। লালা হারদেল এবং আরো 2-3 জন তার সঙ্গে ছিল, তারা মিলে সান ফ্রান্সিসকোতে একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছিল এবং তার নাম দিয়েছিল গাদার পার্টি। সো আনসার এ ইজ কারেক্ট। আর এই পয়েন্টটা দেখে নাও, তাসকেন্তে কি হয়েছিল? তাসকেন্তে সিপিআই পার্টি এস্টাবলিশড হয়েছিল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এম এন রায় উইথ ফিউ আদার পারসন এস্টাবলিশড কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইন তাসকেন্ট। এবং সিঙ্গাপুর এবং বার্লিনেও কিছু অ্যাসোসিয়েশন তখন কাজ করছিল। নেক্সট 141. With reference to Indian history,
the members of the constituent assembly from the provinces where মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য প্রভিন্স থেকে মেম্বারসরা কিভাবে নির্বাচিত হয়েছিল তোমাকে অপশন দেওয়া আছে সিলেক্ট করতে হবে directly elected by the people of those provinces, nominated by the Indian National Congress and Muslim League, elected by the provincial legislative assembly, selected by the government of their expertise in constitutional matters. তোমরা যদি ইন্ডিয়ান পলিটি যদি ব্যাকগ্রাউন্ড পড়ে থাকো সেখানেও বলা ছিল ডিটেলসে, এবং আমার ভিডিও যদি তোমরা ফলো করে থাকো সেখানে আমি ডিসকাস করেছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন তৈরি হয় তার মেম্বারদেরকে কিন্তু জনগণ ডাইরেক্ট ভোটে চুজ করেনি। প্রভিন্স থেকে যারা প্রভিন্সিয়াল লেজিসলেটিভ ছিল, লেজিসলেটিভ মেম্বার ছিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারা ভোট দিয়েছিল, এবং যেগুলো প্রিন্সলি স্টেটস ছিল সেখান থেকে প্রিন্স মানে রাজা নমিনেট করেছিল, দুরকম ভাবে গেছিল। তাহলে জনগণ কিন্তু ডাইরেক্টলি কাউকে ভোট দেয়। So directly elected by the people of those provinces is going to be incorrect. Nominated by the INC and Muslim League is going to be incorrect. Elected by the provincial legislative assembly. মানে বেসিক্যালি এটাকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন, মানে জনগণ ভোট দিয়ে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারদেরকে চুজ করেছিল এবং সেই মেম্বারসরা ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়েছিল। এখন যেমন তোমার প্রেসিডেন্টের ইলেকশন হয় ইনডাইরেক্ট ভোটে, প্রেসিডেন্টের ইলেকশনে কিন্তু জনগণ ডাইরেক্ট ভোট দেয় না, ভোট কারা দেয়? এমপি এমএলএ, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থ্রু ইনডাইরেক্ট ইলেকশন তৈরি হয়েছিল। সো ইওর কারেক্ট আনসার ইজ অপশন সি। Next one, 142 of the series. The demand for the Tevaga peasant movement in Bengal was for বাংলা এবং বিহারের কিছু জায়গায় তেভাগা কৃষক আন্দোলন শুরু হয়েছিল। তোমাকে বলতে হবে তেভাগা মুভমেন্টের কারণ কি ছিল। ফার্স্ট, দ্য রিডাকশন অফ দ্য শেয়ার অফ দ্য ল্যান্ডলর্ডস ফ্রম 1/2 টু দ্য ক্রপ অফ টু 1/3, মানে তখন কি ছিল যে জমিদার যারা বা জাগিরদার যারা ছিল তারা টেন্যান্ট মানে চাষিদেরকে চাষ করতে দিত, মানে মালিকানা ছিল জমিদারদেরকে, চাষিরা চাষ করত এবং চাষ করে যে ফসল তৈরি হতো তার হাফ পেত জমিদার বা জাগিরদার এবং হাফ যে চাষ করতো সে। তো এই আন্দোলনটা কি ছিল না, যে জমিদারের শেয়ার হাফ থেকে 1/3 কমিয়ে আনার জন্য আন্দোলন ছিল কিনা, এক নম্বর অপশনে বলছে। নাম্বার বি তে কি বলছে, তা গ্র্যান্ট অফ ওনারশিপ অফ ল্যান্ড টু peasants as they are the actual cultivators of the land, জমির মালিকানা কৃষকদের দিতে হবে এই নিয়ে দাবি ছিল, এই জন্য কিনা। uprooting of জমিদারি সিস্টেম and the end of feudal labor, মানে জমিদারি প্রথার বিলুপ্তিকরণ এর জন্য ছিল কিনা, এবং রাইটিং অফ অল peasants debt, যারা চাষ করতো জমি রেন্টে নিয়ে তাদের সমস্ত ঋণ মুকুবের জন্য ছিল কিনা। খুব সোজা কোশ্চেন, তোমরা পড়েছো অনেক। এখন একটা জিনিস দেখো, তে ভাগা, তে ভাগা কথাটার অর্থ কিন্তু 3 ভাগ, এটা মনে রাখবে। তে ভাগা, ভাগা মানে ভাগ, তে মানে 3, মানে 3 ভাগ, মানে যে ফসল টোটাল উৎপন্ন হবে তার 3 ভাগ হবে এবং 3 ভাগের 1 ভাগ পাবে ল্যান্ডলর্ড মানে যে জমির মালিক। তো বেসিক্যালি দ্য মুভমেন্ট ওয়াজ ফর রিডাকশন অফ ক্রপ শেয়ার ফ্রম 1/2 টু 1/3. So option A is correct answer. 143, annexation was, annexation সম্বন্ধে তোমার দুটো সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে সঠিকটা চুজ করতে হবে। annexation was responsible for starting the home rule movement. হোম রুল মুভমেন্ট শুরু করেছিলেন annexation ফাউন্ডার অফ দ্য থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি বলে একটা সোসাইটি ছিল, তোমার নাম নিশ্চয়ই জানো, তার প্রতিষ্ঠা করেছিলেন। দেখো থিওসফিক্যাল প্রতিষ্ঠা হয়েছিল এইচপি ব্লাভাটস্কি, হেনরি অলকট, এরা মিলে থিওসফিক্যাল সোসাইটি তৈরি করেছিলেন। যদিও অ্যানিমেশন কিন্তু থিওসফিক্যাল সোসাইটির একজন মেম্বার ছিলেন, কিন্তু শি ওয়াজ নট ফাউন্ডার। সো দিস ইজ ইনকারেক্ট।
And you know, Home Rule movement. Two Home Rule League was created in India, one by B.G. Tilak and another is by Annie Besant. So option A is correct. Next, 144. The Rowlatt Act aimed at Rowlatt Acter উদ্দেশ্য কি ছিল? Compulsory economic support to war efforts, যুদ্ধের জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করা, imprisonment without trial and summary procedure for trial, বিচার ব্যবস্থা ছাড়াই বন্দী করে দেওয়া, suppression of the খিলাফত মুভমেন্টকে দমিয়ে দেওয়া, imposition of restrictions on freedom of the press, সংবাদ মাধ্যমের উপরে রেস্ট্রিকশন চাপানো। কি উদ্দেশ্য ছিল? রাওলাট অ্যাক্ট একটু আগে আমি ডিসকাস করলাম, তো তোমরা জেনেই গেছো, দ্যাট ইজ imprisonment without trial. Option B. 145. This is last question for today. The most effective contribution made by Dadabhai Naoroji to the cause of Indian national movement was that. ভারতের স্বাধীনতা সংগ্রামে দাদাভাই নওরোজির সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কি ছিল? নাম্বার 1, exposed the economic exploitation of India by the British. ব্রিটিশদের দ্বারা ভারতীয়দের উপরে যে অর্থনৈতিকভাবে শোষণ করা হচ্ছিল সেই জিনিসটাকে দাদাভাই নওরোজি ডিসক্লোজ করেছিলেন, প্রকাশ করেছিলেন। interpreted the ancient Indian text told, প্রাচীন ভারতীয় টেক্সট তার ব্যাখ্যা করেছিলেন। stressed the need for eradication of all the social evils before anything else. এবং তিনি বলেছিলেন যে আমাদের যে সামাজিক যে খারাপ জিনিসগুলো আছে সেগুলোকে সবার আগে দূর করতে হবে। অপশন দেখো, এ বি সি দেয়া আছে, 1 only, 2 and 3, 1 and 3, 1 2 and 3। দাদাভাই নওরোজি সম্বন্ধে যদি তুমি কিছুটা স্টাডি করে থাকো জানবে হি ওয়াজ আ ক্রিটিক অফ ব্রিটিশ ইকোনমি, এবং তার বিভিন্ন বইও আছে এবং সেখানে তিনি ব্রিটিশ ইকোনমি কিন্তু সমালোচনা করেছিলেন। সো 1 is correct, exposed the economic exploitation of India by the British. ইনফ্যাক্ট তিনি প্রথম ব্রিটিশ ইন্ডিয়া টাইমে ভারতের টোটাল গ্রস ন্যাশনাল ইনকাম কত ছিল, পার ক্যাপিটা ইনকাম কত ছিল, এই ধরনের ক্যালকুলেশন করেছিল এবং এই সমস্ত ক্যালকুলেশনের মাধ্যমে তিনি ব্রিটিশ ইকোনমির কিন্তু আসল রূপটা ভারতীয়দের সামনে তুলে ধরেছিল, যে অ্যাকচুয়ালি ব্রিটিশ গভর্নমেন্ট কিভাবে আমাদের অর্থনীতিকে শোষণ করছে। এবং বাকি দুটো ইররিলেভেন্ট, দাদাভাই নওরোজির সঙ্গে সেই হিসাবে কোনো সম্পৃক্ততা নেই। সো your answer is option A only. My dear friends, with this question I am ending today's session, but at the very end I again request you, if you find it useful for your exam preparation, please share it with your friends so that many people can be benefited from this. My dear friends, তোমরা যদি এর পিডিএফ চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এর পিডিএফ পেয়ে যাবে। এবং আরেকটা কথা, যদি তোমরা ভিডিওটা মনে করো তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য হেল্পফুল ইউজফুল হচ্ছে, তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে এটা শেয়ার করো। কারণ কি, আমি মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি এবং ইন ফিউচার জিওগ্রাফির উপরেও তোমাদেরকে কম্প্রিহেন্সিভ কিন্তু আমি স্টাডি করার মতো একটা মেটেরিয়ালস দেবো এবং আমি এটা কমপ্লিট ফ্রি রাখবো। তো আমি চাই যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে বেনিফিটেড হয়। তো তোমরা তোমাদের বিভিন্ন ফ্রেন্ডসদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, লাইক করো এবং অনেককে এই সুযোগটা নিতে দাও। অ্যান্ড লাস্টলি ফ্রেন্ডস, স্টাডি ওয়েল, টেক কেয়ার, and thanks for watching, for your time. Have a great day.